আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার হয়েছেন। এই বিষয়ে আরো কিছু তথ্য আপনাদেরকে জানাতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে ধরা পড়ছে আওয়ামী লীগের বড় বড় নেতারা। এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সাবেক শিক্ষামন্ত্রী ও শেখ হাসিনার সকল ক্রাইমের ডাইরেক্টর এই ডক্টর দীপু মনি গতরাতে তিনি গ্রেফতার হয়েছেন এবং তার আপনজনের ফোনের মাধ্যমেই ডিবি সেই তল্লাশি করে সেখান থেকে তাকে গ্রেফতার করেছে। তার গ্রেফতার উল্লাসে ঢাকার বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ চলছে। এদিকে ব্যারিস্টার সুমন বাহির দেশ থেকে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র জনতার হাত পা ধরা শুরু করেছে দেশে ফিরে আসার জন্য। সর্বশেষ কিভাবে ডক্টর দীপু মনি ও ব্যারিস্টার সুমনের বিস্তারিত তথ্য জানবো আজকের এই ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে ধরা পড়ছে আওয়ামী লীগের বড় বড় নেতারা। এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এর আগে সাবেক সমাজ কল্যাণ ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডক্টর জে.আর. ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। আওয়ামী লীগ নেতা দীপু মনি ও তার পরিবারের বিরুদ্ধে বালু সিন্ডিকেট, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের অনিয়ম সহ নানা অভিযোগ রয়েছে। প্রায় 48.5 একর সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগ এনে ডক্টর দীপু মনির বড় ভাই ডক্টর ওয়াদুদুর রহিম ওয়াদুদ টিপু সহ 25 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক। তবে কিছুদিন পরই জেলা প্রশাসকের বদলি করা হয়। তবে এবার আর রক্ষা হয়নি। গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় ডক্টর দীপু মনি ও তার বড় ভাই ডক্টর জে.আর. ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি ও তার বড় ভাইয়ের প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই মামলায় আটক হয়েছেন দীপু মনি। ডক্টর দীপু মনি চাঁদপুর 3 আসন থেকে টানা 4 বার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এর মধ্যে 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই সরকারের মন্ত্রিসভায় দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডক্টর দীপু মনি। দশম সংসদ নির্বাচনের পর তিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক এক করে সব রাঘব বলরা জালে ধরা পড়ছে, জালে আটকা পড়ছে। ইতিমধ্যে আজকে আরও একটি খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন, সাবেক 41 জন মন্ত্রী এবং এমপির দুর্নীতি অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তার মানে হচ্ছে যে এই যে ডাক্তার দীপু মনি যারা দাপটে মন্ত্রিত্ব করেছেন এবং শেখ হাসিনার খুবই কাছের মানুষ হিসাবে যারা পরিচিত এবং দুর্নীতি মহাসাগর যারা বানিয়েছে সারা বাংলাদেশকে, সেই দীপু মনি অন্যতম একজন আজকে ধরা পড়ল। ইতিমধ্যে দেখেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি ধানমন্ডিতে তার 2 কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার গাড়ি রাস্তায় ফেলে পালিয়ে গেছেন। তারা সবাই বোঝা যাচ্ছে যে দেশের মধ্যেই আছেন, বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন। এখন এক এক করে সব বের হচ্ছে এবং ধরা পড়ছে। কিছুক্ষণ আগে যেই খবর পাওয়া গেছে যে দীপু মনিকে বাড়িধারা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করার পর তাকে ডিবিতে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ডিবির রিমান্ডে আছেন সালমান এফ রহমান, তারপরে আইনমন্ত্রী সাবেক আনিসুল হক এবং পলক। এবং ইতিমধ্যে আমরা নানা রকম খবর পাচ্ছি যে পলক অজর ধারায় কাঁদছেন আর আনিসুল হক পাগলের মতন হাসছেন। নানা রকম খবরাখবর পাচ্ছি, কেননা তাদের বলার কিছুই নেই। সমস্ত দুর্নীতি অপশাসনের তথ্য তারা স্বীকার করছেন এবং সব দায় তারা চাপাচ্ছেন শেখ হাসিনার উপর।
বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার নির্দেশেই তারা এই সমস্ত অপকর্ম করেছে। তারা নিজেরা হয়তো অনেক কিছুর সাথে একমত না হলেও তারা তাদের মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য তারা এই সমস্ত কাজ করছেন। যাই হোক, যাই বলুক না কেন, তদন্ত হবে দীপু মনির বিরুদ্ধে। শুধু মন্ত্রণালয়ের দুর্নীতি না, এলাকায় সেই বালু খেকো সেলিম, যার পুত্র সহ এলাকার লোকজনের পিটুনিতে মারা গেছে, সেই বালু খেকো সেলিমের মাধ্যমে প্রচুর পরিমাণ অবৈধ বালু উত্তোলন করে সেই অঞ্চল থেকেও সে কোটি কোটি টাকা হাতিয়েছে। এবং দৃশ্যত তাকে খুবই সাধারণ মানের মনে হলো, একেবারে আগাগোড়ায় যে দুর্নীতিতে ভরা সেই তথ্যগুলো কিন্তু ইতিমধ্যে এলাকার যেই মানুষ জানে, সবচেয়ে বড় জানে আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা, যে কি পরিমাণ দুর্নীতি এবং লুটপাট করেছে দীপু মনি এবং তার ভাই সহ মিলে পুরো একটা চক্র, যার মধ্যে ছিলেন ওই সদ্য কিছুদিন আগে নিহত বালু খেকো সেলিম এবং তার সহযোগীরা। এদিকে খবর হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 41 জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সোমবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তার মানে দর্শক বুঝতে পারছেন, শুধু 41 জন না, আস্তে আস্তে কিন্তু এই পরিধিটা বাড়বে, অনেক বাড়বে। কেননা আওয়ামী লীগ সরকারে যারা মন্ত্রী, এমপি, মানে কয়জন যে বাকি আছে দুর্নীতি, অনিয়মের, টাকা পাচার, অর্থ লুটপাটের বাইরে, এটা একটা গবেষণার বিষয়। অধিকাংশের বিরুদ্ধেই নানা রকম দুর্নীতির অভিযোগ আছে। সেই অভিযোগগুলো এখন অনুসন্ধান করে আস্তে আস্তে এগুচ্ছে। এবং আমার ধারণা একদিন আগে আইএসপিআর বলেছিল যে ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিল 616 জনকে তারা ইতিমধ্যে বের করে দিয়েছে, যদিও বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে তারা স্বইচ্ছায় বেরিয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে যারা আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে অনেক মন্ত্রী আছে, অনেক এমপি আছে। এখন তারা হয়তো আবাসিক এলাকার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে তারা ভারত বা বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। তার আগেই হয়তো তারা ধরা পড়বে। এখন সবাই ধরা পড়বে কিনা বোঝা যাচ্ছে না, তবে অনেকেই ধরা পড়বে, এটা নিঃসন্দেহে বলা যায়। কেননা এয়ারপোর্ট সিল করা হয়েছে, বর্ডারও সিল করা আছে এবং সবার সতর্ক নজর আছে যাতে দুর্নীতিবাজ এই মন্ত্রী, এমপি বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এসালামের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আমি, আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।